করিডর, প্যাসেজ কিংবা ছাদের কোনো জায়গা আটকে কিছু মজুত করা যাবে না। এবং তারপরেরই পয়েন্টটা কি রয়েছে যে কলকাতা পুরসভার বিল্ডিং আইনের 2009-এর বিধি 117(4) অনুসারে যে কোনো বিল্ডিং এর সর্বোচ্চ তলায় প্রতিটি ছাদে একটি সাধারণের জন্য খোলা রাখতে হবে, বিল্ডিং এর সকলের জন্য খোলা রাখা হবে ছাদটি। আর এক্ষেত্রে কেন বারবার বলছি, প্রশ্নের মুখে পড়েছে নজরদারি, কারণ ছাদ ঘেরা ছিল। ছাদ কেন ঘেরা থাকবে, এখানেই সবথেকে বড় প্রশ্ন। ভাস্করদা, দেখুন, আগুন লাগার যে কারণ সেটা এখনো জানা যায়নি। ওই কোথা থেকে আগুন লেগেছে সেটা দমকল বাহিনী যারা আছেন তারা নিশ্চয়ই খতিয়ে দেখবেন। কিন্তু ছাদটা যে বন্ধ ছিল এরকম কোনো বিষয় নয়, হয়তো ছাদের ঢাকা ছিল এবং ছাদ থেকে আগুন লেগেছে বা ছাদ থেকে কেউ মানুষ যেতে পারেননি, এখানে বিধি ছিল কি না সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। আপনি কি বলবেন যে ছাদটা ঘেরা ছিল? এখানেই তো প্রশ্ন, আপনি ছবিতেই তো দেখতে পাচ্ছেন পুরো ছাই হয়ে গেছে, পুরো যে কাঠামোটা ছিল লোহার স্ট্রাকচারটা ছিল স্ট্রাকচারটা, সেটা হচ্ছে এটা পুরো পার্মানেন্ট স্ট্রাকচার নয়। এবং ছাদটা যে পার্মানেন্ট স্ট্রাকচার ছাড়া এরকমভাবে টেম্পোরারি স্ট্রাকচার করাটাও কিন্তু বেআইনি নয়। কিন্তু ছাদের মধ্যে কোনো হোটেল বা ইত্যাদি কোনো কার্যকলাপ চলছিল কিনা এখনো সেটা জানা যায়নি। এবং আগুনটা কোথা থেকে লেগেছে, শর্ট সার্কিট থেকে লেগেছে, কোন বাড়ি থেকে লেগেছে, কি লেগেছে, সেটা যতক্ষণ না আমরা জানতে পারছি ততক্ষণ এই ছাদটা যে বেআইনিভাবে কোনোভাবে ব্যবহার করা হয়েছে সেটাও আমরা জানতে পারছি না বা বলতে পারছি না। সুতরাং এখানে যে কোনো জায়গায় আগুন লাগার ক্ষেত্রে আপনার একটা ফায়ার লাইসেন্স থাকে, তারা ভাস্করদা তো ছবিটা লক্ষ্য করেনি, আমি তো শঙ্কুতে পন্ডার কাছে যাব। শঙ্কু, পরিষ্কার দেখা যাচ্ছে ছাদটার ওই লোহার স্ট্রাকচার দিয়ে ঘেরা, পুরো ছাই হয়ে গেছে। বিছানার জিনিসপত্র ছিল, হোটেলের যে সমস্ত জিনিসপত্র সেখানে ছিল, পুরসভার তো নির্দেশিকা ছিল, তারপরে এরকম পরিস্থিতি, নজরদারি নেই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে টেম্পোরারি পার্মানেন্ট কোনো স্ট্রাকচারই থাকবে না, ছাদ সম্পূর্ণ ফাঁকা রাখতে হবে, এটা মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল। আপনি যদি না জানেন আপনাকে ভিডিও দেখে দেবো। শুনুন, আমি শেষ করে নি, আপনারা তখন আমি গল্প শুনেছি, শুনুন আমাকে বলতে আরে আমি এসব বলবো না, এত ছোট ম্যাটারে আমি থাকবো না। একটা ওই হোটেলের ছাদ পুড়েছে, এটাতে আমি থাকবো না। ববি হাকিমের পুজো, ববি হাকিম নিজে উদ্যোগ নিয়ে যে করেন, চেতলা অগ্রণী, তার পুজোর আজকে দর্শনার্থীরা যেতে পারবে না, বন্ধ, কারণ আগুন লেগে গেছে। কেন? কারণ অপদার্থ পৌরসভা নিজের পুজো করতে পারে না, হোটেল রাখতে পারে না, ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট হতেই পারে, যে কোনো সময় হতে পারে। বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে, অগ্নি নির্বাপন ব্যবস্থা সবকিছু চালু আছে। আপনারা একটা যে অভিযোগ করছেন সেই অভিযোগের উপরে কোনো ভিত্তি নেই। মুখ্যমন্ত্রী নাচছেন উৎসব, তাহলে কোন জায়গায় আগুন লাগাচ্ছে। একটু বলতে আপনার কাছে, আপনার সময় আপনার কাছে আসবে, একটু শঙ্কুদাকে বলতে দিন। দেখুন, আমার বক্তব্য খুব নির্দিষ্ট করে আমি আবারও বলছি যে রাজ্যের পুরসভার যে ন্যূনতম দায়িত্ব পালন করা উচিত, অপদার্থ পুরসভা সেই দায়িত্ব পালনে ব্যর্থ। পুরসভার যিনি মেয়র, তার নিজের পুজো হচ্ছে দেখানো বন্ধ হয়ে গেছে, সেখানে আগুন লেগেছে গতকাল এবং সেই ঘটনা চাপবার চেষ্টা করা হচ্ছে। এবং যিনি দমকল মন্ত্রী সেই সুজিত বসু, তাকে তো পাওয়া যাচ্ছে না, তিনি তো তার পুজোয় ব্যস্ত। ফলে এই পুজোর মতো এত বড় ঘটনায় আপনি দেখবেন দমকল মন্ত্রী মন্ত্রী 9 জন মরে গেছে, তাকে পুজোতে ঢাক বাজাতে দেখা যাচ্ছে। বাংলার মানুষ মরছে আর ঢাকঢোল বাজিয়ে বেড়াচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তার মন্ত্রীরা। মুখে লজ্জা আছে? আচ্ছা, এটা কি মানে পুজোর জন্য ঢাক বাজার সঙ্গে সম্পর্ক কি? এটা আমি এখান থেকে দুজনকেই থামালাম, একটু কি নির্দেশ ছিল সেটা এবার আপনাদের সামনে তুলে ধরবো। রুফটপ রেস্তোরাঁ নির্মাণের ক্ষেত্রে দুটি বিল্ডিং এর মধ্যে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে। বিল্ডিং বাণিজ্যিক কাজে ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট সতর্কতামূলক থাকতে হবে। যে কোনো বিল্ডিং এর ছাদ সাধারণের জন্য ছাড়া থাকবে। করিডর, সিঁড়ি, লবি, লিফটের মতো জায়গায় উপযুক্ত আলোর ব্যবস্থা রাখতে হবে। সেখানে থাকতে হবে অ্যালার্ম ডিভাইসও। ফায়ার এসকেপ রুট হিসেবে ব্যবহার করা যেতে পারে, তারও ব্যবস্থা করতে হবে। সিঁড়ি বা ছাদের কোনো জায়গায় জিনিসপত্র ডাই করে রাখা যাবে না, বেসমেন্টেও রাখা যাবে না কোনো প্রকার দাহ্য পদার্থ। এরকমই নির্দেশিকা জারি হয়েছিল, একদম স্পষ্টভাবে আপনাদের সামনে তুলে ধরলাম। এটার যে নতুন যে এসওপি অনুযায়ী করেছিল সেইগুলোর পারমিশন অ্যাপ্রুভাল কিন্তু এখনও, যেগুলো বন্ধ করা হয়েছিল সেইগুলো কিন্তু নেওয়া উচিত ছিল। কি করে এটা রানিং ছিল সেটা জানা নেই, ঠিক আছে, তদন্তটা এখানে চলছে। তবে এটা এসওপি মানে আমাদের কমিশনার সাহেব এবং ডিজি বিল্ডিং সাহেব তারা যে প্রোটোকল দিয়েছে সেই প্রোটোকলের যে 50% ছাড় বা এগুলো যেগুলো সেগুলো কিন্তু কোনোটাই নেই, সেগুলো কোনোটাই নেই এবং সেটা সম্পূর্ণ অবৈধভাবেই চলছিল। এটা সিদ্ধান্ত না, রুফটপ হবে। আমরা আজকেই একটা নোটিফিকেশন বার করে দিয়েছি যে ছাদ মানে কমন এরিয়া, ছাদে কেউ বিক্রিও করতে পারবে না। ছাদ কমন এরিয়া হিসেবেই
গণ্য হবে, প্ল্যানের মধ্যেও গণ্য হবে কমন এলাকা হিসেবে। সরকারের কাছ থেকে কোনো স্পেসিফিকেশন আসেনি, এসওপি বেরোয়নি। এসওপি বেরোলে আমাদের হিয়ারিং প্রসেস স্টার্ট হবে। আপনারা এটা পুরনগর উন্নয়ন দপ্তর একটা আমরা সরকারের কাছে অনেক রকম সাজেশন অনেকেই দেয়, আমরাও দিয়েছি, কিন্তু এসওপি আলটিমেটলি গভর্নমেন্ট থেকে বেরোলে আমরা সেই অনুযায়ী হিয়ারিং স্টার্ট করব। গভর্নমেন্টের কাছে কি এসওপির জন্য আবেদন করেছে? এসওপি তো মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিল যে এসওপি বার করে দেবে, সেই এসওপিটার জন্য আমি অপেক্ষা করছি। এসওপি বেরোলে হিয়ারিং। আমি এখান থেকে একটু সলিলদার কাছে যাব। সলিলদার, যে কোনো রকম দুর্ঘটনা ঘটে একাধিক নির্দেশিকা জারি হয়, কিন্তু যেই কে সেই নির্দেশিকার জায়গায় থেকে যায়, নজরদারি নেই, অর্থাৎ ডোন্ট কেয়ার অ্যাটিটিউড। দেখো, এইমাত্র তোমার মাননীয় মেয়র বললেন যে আজকে আমরা নির্দেশিকা জারি করেছি। আরে এই তো 1 বছর না 1.5 বছর আগে যে 14 জন লোক মারা গেল বউবাজারে, তখন নির্দেশিকা জারি ছিল না? অ্যাক্রোপলিসে যে ঘটনা ঘটলো, আগুন লাগলো, তখনও তো নির্দেশিকা জারি ছিল। খালি এই হুকুম দেওয়ার বেলায় সবাই আছে, সেটাকে কিন্তু কমপ্লাই করছি কিনা, কমপ্লায়েন্স রিপোর্ট কে নেবে? না দমকল, না মেয়র, না কর্পোরেশন, না সিএসসি, কারুর কোনো রোল নেই। একটু ভাস্করদা শঙ্কুদা দুজনকে থামালাম। সলিলদা দূরে আছে, তাকে একটু বলতে দিতে হবে। আমি দুজনকে থামাচ্ছি। হ্যাঁ সলিলদা বলুন। ভাস্করদা দেখো, তোমার ছাদের মধ্যে না দেখো, ফায়ার এক্সটিংগুইশার, তারপরে রুট অফ এসকেপ, ফায়ার ফাইটিং অ্যারেঞ্জমেন্ট, টাইম টু টাইম ভিজিট করে যে এসওপি গুলো যেগুলো আছে সেগুলো ঠিক মতো কমপ্লাই করছে কিনা কেউ দেখেছে? ভগবানের নামে, আল্লাহর নামে চলছে, সারা পশ্চিমবাংলায় এরকম চলছে। জল নিষ্কাশন আজকে 3 দিন হয়ে গেল, 6 ঘন্টার বৃষ্টি, এখনো পর্যন্ত কলকাতা শহর ভাসছে। কি বলছো তোমরা? বালিগঞ্জ অঞ্চল ভাসছে, অজয়নগর ভাসছে, অভিষিক্তমোড় ভাসছে, আর ভাস্কর লেকচার পাচ্ছে, বক্তৃতা পাচ্ছে, এখনো পর্যন্ত তাই। এখন তুমি ছাদের মধ্যে লোকে রান্না করে খায় কি করে? এখনো রান্না বান্না চলছে ছাদে, সেই ছাদে এসকেপ রুট নেই। এই তো আপনি শুনুন, নেতা মন্ত্রীরা সবাই নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন ঠিকই, কিন্তু সেটা এখনো মানুষের জন্য কাজ নয়। কারণ যখন মানুষ মারা যাচ্ছেন জলের মধ্যে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, তখন বিদ্যুৎ মন্ত্রীকে কোথাও দেখা যাচ্ছে না। ল্যাম্পপোস্ট সিএসসির দায় না, বিদ্যুৎ মন্ত্রীর দায় না, কর্পোরেশনের দায়, এই করতে করতে 10টা লোক মরে গেল। কিন্তু নেতা মন্ত্রীরা মৎস্য উৎসব ইত্যাদি করে যাচ্ছে। গত বছরও দেখেছিলাম আরজি করের ঘটনার পর এই ধরনের ঘটনা। সরকার নিজের কাজ করে যাচ্ছে, কিন্তু সাধারণ মানুষ কি করছেন তার কোনো খেয়াল নেই। আজকে এই যে দপ্তর, এইটায় ববি হ্যাপকিং কবে নির্দেশ দিয়েছিলেন না দিয়েছিলেন সেটা আলাদা প্রশ্ন, কিন্তু এই নির্দেশটা দেখবেন কে, সব ঠিকঠাক হচ্ছে কিনা সেটা দেখবে কে? সেই দেখার লোক কর্পোরেশনে নেই, কারণ শূন্যপদ রয়েছে হাজারে হাজারে। ফলে দেখার লোক যেমন নেই, তেমনি যে মন্ত্রী, যে মেয়র, যে কাউন্সিলর মাথায় বসে রয়েছেন, তিনি তো ওই এলাকা থেকে, ওই রেস্টুরেন্ট থেকে, ওই বাড়ি থেকে কাটমানিটুকু খাওয়া হয়ে গেলে তার কাজ ফুরিয়ে যায়। ফলে তার বাইরে মানুষ বাঁচলো কি মরলো, ম্যানহোল আর ওই বিদ্যুতের জায়গা খোলা থাকলো কি বন্ধ থাকলো, এটা নিয়ে তৃণমূলের নেতাদের কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা হচ্ছে খালি কাটমানিটা 75-25-এর ভাগ বাটোয়ারাটা ঠিক মতো আসছে কিনা। সেই জন্য মানুষ মারা যাওয়ার পর যে ধরনের ঘটনা আমার যে বাড়িতে আজকে আগুন লেগেছে চানুয়াশা রোডে, সেই বাড়িতে আগুন লাগার কারণটা উনি জানেন না। যে উনি মানুষ কোথা থেকে চলে গেলেন, কাটমানি ইত্যাদি, যে মানুষ মারা গেলেন প্রাকৃতিক দুর্যোগে, এবং সেখানে মুখ্যমন্ত্রী না ধরুন ল্যাম্পপোস্ট খোলা ছিল কেন, তার জন্য এটা বলা হয়েছে। কিন্তু এইরকম প্রাকৃতিক বিপর্যয় না, দায় নিশ্চয়ই সিএসসি কে, তাই জন্য সেখানে আজকে যেটা করা হয়েছে শহরের কোথায় কি ছবি, সেই ছবি আমরা তুলে ধরবো, আলোচনায় আসবো।